সে অন্তবাস নিয়ে ছুটাছুটি করছে, মানে এই ধরনের, মানে একদম সেই তালিবানি কায়দা কার্যত সেই চিত্র এখন বাংলাদেশে ধরা পড়ছে। না, আমি এই প্রশ্নগুলোই, এখন তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নগুলো আমি তোমাকে পরামর্শ দেব, অনুরোধ করব, আমাদের কলকাতার সেই সমস্ত বিপ্লবী ছাত্র সংগঠনের নেতা নেত্রীদের প্রশ্ন করো যে আপনারা কি এই বিপ্লবটাকেই সমর্থন করেছেন, এই বিপ্লবটাই চান? এই যাদবপুর ইত্যাদি জায়গার কিছু যে বিপ্লবী যারা বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ঘেরাও করেছিল কলকাতাতে এবং রাস্তায় নেমেছিল প্রসেশন নিয়ে বিপ্লবকে, এই বিপ্লব তারা চেয়েছে? আমি বহু ভিডিও আসছে বাংলাদেশ থেকে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পুরুষ মহিলাদের উপর কিরকম ভাবে অত্যাচার হচ্ছে, মন্দির কিরকম ভাবে ভেঙে দেওয়া হচ্ছে, কিরকম ভাবে লুটপাট হচ্ছে, এগুলোই যদি এই বিপ্লবীরা চেয়ে থাকেন তো তারা বলুন, আজকে পরিষ্কার হয়ে যাক যে আপনি কোন দিকে আছেন, সন্ত্রাসবাদ মৌলবাদের দিকে আছেন নাকি সুস্থ জীবনে আছেন, আপনার বিপ্লব কোন পথে যাচ্ছে। কোনো বিপ্লবীর মুখ থেকে তো শুনলাম না যে চীনের ব্যাপারে কিছু বলছে। চীনকে বাঁচিয়ে রাখতে হবে, এবং এটা যেরকম ভাবে চলেছে পাকিস্তান, আইএসআই, জামাত এরা ক্রীড়নক, আসল খেলোয়াড় হচ্ছে চীন। ঠিক। এবং একটা বিপ্লবীর মুখ থেকে শুনেছো এই ব্যাপারে একটা পুনঃ প্রশ্ন? এবং এই যখন এই নোংরামগুলো দেখতে পাচ্ছ, তুমি যেগুলো বলছো অন্তর্বাস নিয়ে ছোটাছুটি করছে, লাফালাফি করছে, এগুলো খবর সোশ্যাল মিডিয়ায় খবর হচ্ছে, ইতিমধ্যেই সাড়া ফেলেছে যে এটা কি ধরনের ঘৃণ্য মানসিকতা। বঙ্গবন্ধু তো আবার বললাম, বঙ্গবন্ধু কোনো ব্যক্তি নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা সংগ্রাম, একটা ইতিহাস, বাংলাদেশের মুক্তি সংগ্রামের একজন কাণ্ডারি। সেটাকে আজকের ছাত্ররা বা তথাকথিত যারা আন্দোলনকারী তারা কি করে সেটাকে অস্বীকার করবে? তারা যদি আজকে ওই পাকিস্তানের অংশ হয়ে থাকতো, ইস্ট পাকিস্তান, ওরা তো দেখেছে, এই ছাত্ররা দেখেছে জগন্নাথ হলে ঢাকাতে কি অমানুষিক অত্যাচার হয়েছে, কিরকম ভাবে গণহত্যা হয়েছিল, পাকিস্তান আর্মি যেটা করেছিল। সেখান থেকে তো আজকে তো তারা বলতে পারছে যে আমরা স্বাধীন দেশ। হতেই পারে, স্বাধীন দেশে কোন রাষ্ট্রপ্রধানের কার্যপ্রণালী বা রাষ্ট্র চালানোর প্রক্রিয়াকে তারা পছন্দ নাই করতে পারেন, তাতে বিক্ষোভ হতে পারে, বিপ্লব হতে পারে, সব হতে পারে, কিন্তু তার জন্য যে কোনো সংগ্রাম চালাতে গেলে সব থেকে প্রাথমিক বড় শর্ত হচ্ছে বেঁচে থাকা। সেটা তো ওরা বেঁচে রয়েছে, তার জন্যই তো দলে দলে গিয়ে গণভবনে গিয়ে বা সুধা ভবনে গিয়ে তারা ভাঙচুর করছে, সোফা উঠিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে, হাঁস মুরগি চুরি করছে। এখন মূর্তি ভাঙবে বা মূর্তিতে যা যা নোংরা কাজ করবে সেটা তাদের আন্দোলনের রূপ এখন দেখতেই পাচ্ছ। যেরকম ভাবে আফগানিস্তানে তালিবানরা মূর্তি ধ্বংস করতো, ইনক্লুডিং বামিয়ান বুদ্ধ, এটা ঐতিহাসিক মূর্তি, সেটা ভেঙে দিল, কারণ শরিয়াতে মূর্তি, ছবি এগুলো নাকি নাপাক, পবিত্র নয়, পাপের ব্যাপার। সেম জিনিস তুমি বাংলাদেশে দেখো, ট্রেন্ড, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মূর্তি ভাঙা হলো কোটার সঙ্গে, এবং সেই কোটা সুপ্রিম কোর্ট নাকচ করে দিল, তারপর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাড়িতে হামলা হলো। তার মানে যে জুডিশিয়ারি সিস্টেম, বিচার ব্যবস্থা, এগুলো সব ধ্বংস করে দিতে হবে, শরিয়তি কানুন চলবে। এই টার্গেট নিয়ে তো অনেকদিন থেকে চলছিল এরা, এবং এটা আমরা গত 1-1.5 বছর ধরে বারবার করে বলেছি। ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন যে এই মৌলবাদী সংগঠনগুলো বা মৌলবাদী শক্তির সঙ্গে ছোট মোটো কম্প্রোমাইজ করে নিজের আসন আমি সুরক্ষিত রাখবো বা ভোটের রাজনীতিতে আমি ফায়দা তুলবো, ওনারা ভুলে যান যে মৌলবাদের কাছে কোনো কিছুই কোনো ম্যাটার করে না। যেদিন ওদের নিজেদের রূপ ধরার সেদিন ওরা ধরবে, সেদিন আপনাকে এবং আপনার গণতান্ত্রিক ব্যবস্থা, আপনার বিচার ব্যবস্থা সব কিছুকে উৎখাত করে দেবে। দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি স্যার, বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রীতিমতো দেখা যাচ্ছে জেলবন্দি যারা ছিল তাদেরকে খুলে দেওয়া হয়েছে, তারা বেরিয়ে আসছে একদম, মানে যে পরিস্থিতি এই মুহূর্তে, অরাজক পরিস্থিতি কার্যত বাংলাদেশে, কিভাবে দেখছেন বিষয়টাকে আর কিভাবে বিশ্লেষণ করবেন আমাদের বঙ্গ টিভির দর্শকদের কাছে? দেখো রোজিনা, এই যেটা আজকে বাংলাদেশে দেখছো এটা আজ থেকে বছর 1.5 আগে আমরা আফগানিস্তানে দেখেছিলাম, একদম সেম যেরকম দেখা গিয়েছিল।
আফগানিস্তানের নির্বাচিত সরকারকে উৎখাত করে যেরকম ভাবে তালিবানের উগ্র অংশটা আবার সরকারের দখল নিয়েছিল, যেরকম ভাবে দেশের রাষ্ট্রপ্রধানের প্রাসাদে হামলা হয়েছিল, লুটপাট হয়েছিল, জেল ভেঙে বন্দি অপরাধী সন্ত্রাসবাদীদের বার করে নেওয়া হয়েছিল, তখনই আমি বলেছিলাম যে এটা আজকে আফগানিস্তানে আমরা দেখছেন, এটা খুব তাড়াতাড়ি দেখবেন আপনার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, এবং সেটা এখন দেখা যাচ্ছে। আমি আশঙ্কিত যে এটার আবার রিপিট টেলিকাস্ট আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যেন না হয়, কারণ আবহাওয়া সত্যি অত্যন্ত ভয়ঙ্কর। বাংলার মানুষ হয়তো এখনো বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না, পশ্চিমবঙ্গের মানুষের কথা বলছি, বাংলাদেশের মানুষও কিন্তু একটা সময় বুঝতে চায়নি, ইনক্লুডিং শেখ হাসিনা ওয়াজে। আর যখন দেখা গেছে, যখন বুঝতে শুরু করলেন, তখন অনেক দেরি হয়ে গেল, বাংলাদেশ আবার মৌলবাদীদের হাতে চলে গেল। 71 সালের আগে যে বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, বাংলাদেশের আজকের বাংলাদেশ এত বছর পরে, 53 বছর পরে আবার সেই পূর্ব পাকিস্তানের যে আবহাওয়া ছিল, যে রূপ ছিল, সেখানে ফিরে গেল। এবং এমন নয় যে ভারত সরকারের সূত্র থেকে এবং নিজস্ব সূত্র থেকে শেখ হাসিনা ওয়াজেদ এই বিপদের খবর পাননি। উনি ভেবেছিলেন যে অল্প স্বল্প কম্প্রোমাইজ করে আমি চালিয়ে নেব, সেটা চলে না। এটা সেম জিনিস কিন্তু আমি ভারতবর্ষের ক্ষেত্রেও বলবো। সেই জন্য বাংলাদেশ নিয়ে আমি যথেষ্ট চিন্তিত। শুধু বাংলাদেশ বলে নয়, এই বাংলাদেশের যা ঘটনা ঘটেছে তার অভিঘাত পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কিরকম ভাবে পড়বে সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তো রাষ্ট্রপ্রধান নই বা সংবিধানের শপথ নেওয়া প্রশাসনিক প্রধানও নই। আমরা দুশ্চিন্তাই করতে পারি, মানুষকে জানানোর চেষ্টা করতে পারি। বলছি স্যার, এরই সাথে একদম এরই সাথে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো স্যার, বলছি এই যে হাসিনাকে ভারত আশ্রয় দিল, এতে ভারতের কি আরো বেশি বিপদ বাড়লো? দেখো, ভারত এখনই আশ্রয় দিয়েছে সেটা বলবো না, কারণ উনি হয়তো লন্ডনে যাবেন, আমি জানি না, এখনো তো এটা ইটস টু আর্লি টু কমেন্ট। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক কিন্তু ওই 70-71 সাল থেকেই রয়েছে, এবং পূর্ব পাকিস্তান থেকে বেরিয়ে এসে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনের পেছনে ভারতের ভূমিকাকে আজকের এই সন্ত্রাসবাদীরা বা মৌলবাদী, বাংলাদেশের মৌলবাদী শক্তিরা এবং বা তথাকথিত এই বালখিল্য ছাত্ররা অস্বীকার করলেও ইতিহাসকে ভুলে যাওয়া যায় না। তো ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এবং আছে, ভবিষ্যতে থাকবে কিনা সেটা ভবিষ্যৎ জানাবে। সেই সম্পর্কের খাতিরে যদি ভারত আশ্রয় দিয়ে থাকে, নিঃসন্দেহে সঠিক কাজ করেছে। যেখানে বিপদের প্রশ্ন, বিশ্বাস করতে চাইবো বা আশা রাখতে চাইবো যে ভারত যথেষ্ট শক্তিশালী সেই বিপদের মোকাবিলা করার জন্য। তার মানে এই নয় যে নিজের বিপদের কথা চিন্তা করে আমি প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান, তার বিপদের সময় আমরা তার সঙ্গে থাকবো না। সেটা কিন্তু আমরা 70-71 সালেও ছিলাম শেখ মুজিবুর রহমানের সঙ্গে, ভুলে গেলে চলবে না। উনি কিন্তু তখন নির্বাচিত প্রধান ছিলেন, কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার সেই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্বীকার করে সেখানে আর্মি রুল জারি করেছিল। সেখানেও কিন্তু ভারতবর্ষ একা, মানে তখন তো পরিস্থিতি আরো খারাপ ছিল, রাশিয়া ছাড়া সারা পৃথিবীর কোনো দেশ তখন ভারতের সঙ্গে ছিল না। কিন্তু তাও কিন্তু বলতে বাধ্য, তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বট বৃক্ষের মতো সেই বাংলাদেশের নতুন সরকার শেখ মুজিবুর রহমান এদের সঙ্গে ছিল, এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি একটা স্বাধীন রাষ্ট্র। এখন কি হবে বলতে পারছি না ভবিষ্যতে। এই মুহূর্তে যদি ভারতবর্ষ সরকারিভাবে বাংলাদেশ সরকারের বা শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে থাকে, সেটা সঠিক সিদ্ধান্ত। বিপদটা আমরা সামলে নেব, ওটা নিয়ে চিন্তা নেই।